বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই মুহূর্তে এই চ্যানেলগুলায় উপস্থিত আছেন বা পরবর্তীতে দেখবেন, এই সকল যারা এই লাইভ দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, তারা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী, দেশে বিদেশে অবস্থানরত এবং নগরবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে অবগতির জন্য আজকের একটি ফোন কলের বিষয় নিয়ে আমার বক্তব্য হচ্ছে। আজকে বিকাল 5টা 40 মিনিটে সিলেটের ব্যবসায়ী সমিতির সহিত জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের একটি মত বিনিময় সভা ছিল চেম্বার অফ কমার্সের বিষয় নিয়ে। এই মত বিনিময় সভা চলাকালীন সময়ে আমি আমার সাথে যে সব সময় থাকে বা মোবাইল দিয়ে ফটো উঠায়, তার কাছে আমার মোবাইল ছিল এবং সে এই মত বিনিময় সভার চলাকালীন সময়েও ফটো উঠাইছে। যখন আমাদের এই সভা শেষ হয়েছে, তখন আমরা নামাজ পড়েছি। নামাজের পরে আমরা সেখানে একটু নাস্তাও করেছি। নাস্তার পরবর্তী শেষে আমি আমার গাড়ি নিয়ে যখন আমার কোম্পানির গোল্ডেন টাওয়ারস্থ অফিসে আসার সময় জনৈক সাংবাদিক আরিফ আমাকে ফোন দেন যে আমার মোবাইলে নাকি আনোয়ারুজ্জামানের কল এসেছে। আমি তখন হতভম্ব হয়ে পড়ি যে আনোয়ারুজ্জামান আমার মোবাইলে কেন ফোন দেবে। আমি ওনাকে বলছি যে না, আমি তো বলতে পারি না, আমার মোবাইলে ফোন আসছে বলে। তখন উনি আমাকে বলেছেন যে আপনার সাথে যে আখতার, তাকে জিজ্ঞাসা করেন। তখন আমি সাথে সাথেই আখতারকে ফোন দেই, কিন্তু আমি আমার কারে থাকা অবস্থায় আমি গাড়ি ব্রেক করি, তখনই দেখি আখতারও মোটরসাইকেল নিয়েই আমার পাশেই চলে আসছে। তখন আমি সাথে সাথে আমার মোবাইল চেক করি। আমার মোবাইল চেক করে দেখি যে আনোয়ারুজ্জামানের কাছ থেকে একটি কল 6টা 51 মিনিটে সেখানে দেখাচ্ছে। আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই যে আমার মোবাইলে কিভাবে কল আসলো। তখন আবার আমি আরিফকে জিজ্ঞাসা করলাম যে আমার মোবাইলে তো আনোয়ারুজ্জামানের কল আসার কথা না, বা তার সাথেও আমার কোনো যোগাযোগ নাই, এবং যদি কোনোদিন ইংল্যান্ডে থাকা অবস্থায় যদি কোনোদিন আমার মোবাইলে নাম্বার থেকে থাকে, তাও আমি কখনো খেয়াল করিনি, কারণ আমার সাথে তো তার কোনো যোগাযোগ হয়নি। তখনই আমি এই কথা বলেই আরিফের সাথে আমার কথা শেষ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমি আখতারকে জিজ্ঞাসা করি যে এই মোবাইল তোমার কাছে যখন ছিল তখন কি হয়েছিল, কেন এইভাবে এই মোবাইলে এই নাম্বার। তখন আমাকে বলল যে তাকে নাকি আমাদের বিমানবন্দর থানার সদস্য সচিব সরওয়ার এবং ভারপ্রাপ্ত সভাপতি কয়েস নদীর যে পিএস হিসাবে তাকে ইমন, তাকে নাকি নিয়ে আলাদা একটি টেবিলে বসেছে এবং ওই সময় মোবাইল থেকে তারা ওই ছবিটা উঠাইছে। এখন আমি জানি না আদৌ কিভাবে এই মোবাইলে কল আসলো, আমার ধ্যান ধারণার বাহিরে। আমি যে আনোয়ারুজ্জামান এই সিলেটের রাজনীতিকে নষ্ট করেছে, যে আনোয়ারুজ্জামানের কারণে বিগত জুলাইয়ের 4 এবং 5 তারিখে এই কোর্ট পয়েন্ট সহ নগরীর বিভিন্ন পয়েন্টে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা তার অর্ডারে, তার আদেশে সিলেটের অজস্র আমাদের দলীয় নেতা কর্মীদের ছুরিকাঘাত করেছে, বন্দুক দিয়ে গুলি করেছে, পুলিশ দিয়ে গুলি করেছে। সেখানে ওই ডেভিল আনোয়ারুজ্জামানের সাথে আমার যোগাযোগ রাখার কোনো প্রশ্নই আসে না। যারা আমার এই মোবাইলে থেকে যারা নিয়ে এটা ছবি উঠাইছে বা কি করেছে, তারা ষড়যন্ত্র করে আমার যে ইমেজ, আমার যে দলীয় নেতাকর্মী সহ দেশে বিদেশে অবস্থানরত
সাধারণ মানুষ যে আমার এই কর্মকাণ্ডের প্রতি যে তাদের সমর্থন এবং আমার জনপ্রিয়তা দেখে যেই করেছে, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার রাজনীতিকে বিনষ্ট করার জন্য এটা ষড়যন্ত্র করেছে। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। নতুবা কেন আমার মোবাইল এভাবে নেয় এবং কেন ছবি উঠে সাংবাদিকদের কাছে দেয়, এটা হলো আমার প্রশ্ন। এই জন্য আমি বলবো, আমার জনপ্রিয়তা নগরীর 42টি ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের শুধু নয়, সাধারণ মানুষ আমার যে কর্মকাণ্ড যেগুলা করতেছি সেইগুলার জন্য মানুষ দলের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আমার কর্মকাণ্ড করার জন্য আরো উৎসাহিত করছে। আমি মনে করি যারাই এইটা করেছে, মোবাইল নিয়ে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে এই ফুড প্যারাডাইজে গিয়ে আমি ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন আহমদকে বলেছিলাম, উনি সিসিটিভি ফুটেজ দেখে উনি দেখেছেন আমার মোবাইল কারা নিয়েছিল, আমি যাদের নাম বলেছি তারা নিয়েছে এবং নিয়ে তারা এইটি কাজ করেছে। এবং এই কাজ করার একমাত্রই কারণ হচ্ছে যে আমার রাজনীতি তাদের পছন্দ হচ্ছে না, কারণ আমি দলের রাজনীতি করতেছি। আমি বাংলাদেশের মানুষের যে রাজনীতি মানুষ দীর্ঘ 17 বৎসর যাবৎ উপেক্ষায় ছিল যে এই ধরনের একটি রাজনীতি আসা উচিত, যে রাজনীতিতে মানবিক সাম্য, মর্যাদা এবং বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাজনীতি চাচ্ছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, এবং বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি নির্দেশনা ছিল যে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হবে। আমি মানুষের প্রতি সেই ভালোবাসার সৃষ্টি করে দলকে এগিয়ে নেওয়ার কাজ যে করতেছি সেটাই ঈর্ষান্বিত হয়ে এই ধরনের কাজ করেছে। নতুবা আমার মোবাইলে আনোয়ারুজ্জামান ফোন করার কোনো প্রশ্নই আসেনি। তারা এই মোবাইলটি নিয়েছে, তারা এই মোবাইল নিয়ে যে কোনো ধরনের ডিভাইস বা কোনো কিছু ফিট করে তারা এই ধরনের কাজ করেছে। আমি ইতিমধ্যে আমি যে সাংবাদিক নিউজ করেছিল আমি তাকেও একই কথা বলেছি যে এটা যার কাছে ছিল তার কথা বলেছি, এবং এটা আনোয়ারুজ্জামান বিদেশ থেকে যদি করেও আমি বলতে পারি না। আর এটা আমার এই মোবাইলে হয়তো অনেক পূর্বে 8-10 বছর আগে যদি মোবাইল নাম্বারও স্টোর করা থাকে তাও আমি বলতে পারি না। কিন্তু আমি সত্যি অবাক হয়েছি যে দলের নেতা কর্মী হয়ে একজন সিনিয়র নেতার মোবাইল নিয়ে এই ধরনের কাজ করতে পারে যে সে কিন্তু কখনো একজন রাজনীতিবিদ হতে পারে না। সে সাময়িক রাজনীতির ছত্রছায়া এসে তার আসল যে চরিত্র, তার চেহারা, এটাই কিন্তু উন্মোচিত হলো। তার মানে আপনি বলতে চাচ্ছেন কোন ধরনের কল আপনার মোবাইলে আসেনি ওনার কাছ থেকে? এটা আমি তো জানি না এটা কার কাছ থেকে আসছে। আনোয়ারুজ্জামান ইউকে লেখা আসছে, এটা যদি তারা হাতে নিয়ে তারা কোনোভাবে, আজকাল তো তথ্য প্রযুক্তি অনেক আছে, যদি এইটা দিয়েও এইভাবেও করতে পারে। কিন্তু আমি যতটুকু দেখেছি যে সিসিটিভি ফুটেজে এই মোবাইলটা এইভাবে রাখা, এবং তারাও দেখেছে, এখানে আমার 3 জন সাক্ষী আছে এবং ওই রিপন সাহেবও আছে। এই মোবাইলে আমি কখন আসছে তাও পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে আমার মোবাইলে এইটার সময় একটা কল এসেছে। এটা কল আদৌ কি আনোয়ারুজ্জামান ওইখান থেকে করেছে, অথবা যারা এই মোবাইল যার হাতে নিয়েছিল তারা কি কোনো ডিভাইসের মাধ্যমে করেছে কোনো ষড়যন্ত্র করার জন্য, আমি তা বলতে পারি না। ফোনটা তো আপনার আছে, যে ফোনটা কল আইছে তাৎক্ষণিক সময়, যে সময় কল আই এই সময় ফোনটা কি আপনার সাথে আছে? না না, আমার তো ছিল তো, এটা তো ওই আক্তারের। আমি তো বললাম যে 5টা 40 থেকে প্রায় 7টা বা 7:30 পর্যন্ত এই মোবাইল আমার হাতে ছিল না। আমি কিন্তু ফুড প্যারাডাইজে এক ব্যবসায়ী সমিতির একটি মত বিনিময় সভা ছিল। পরবর্তী পর্যায়ে নামাজের পরে আমি আবার ওই কালীঘাট ব্যবসায়ী সমিতির একটা আগামীকালকে একটা সভা আছে, তাদের প্রতিনিধি সভা, ওই সভা নিয়ে 3 জন প্রতিনিধি আমার সাথে আলাপ করছিলেন। মোবাইল একটা ব্যক্তিগত জিনিস, এখান থেকে আপনি যে অভিযোগটা করছেন তথ্য নিয়েছে বা আপনার ব্যক্তিগত জিনিসে অন্য কেউ হাত দিয়েছে, এটা কি আপনি অপরাধ মনে করছেন? আর যদি অপরাধ মনে করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আমি এটা অপরাধ মনে করি, এবং তারা নিয়েছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি পদক্ষেপ নিচ্ছি। আরেকটা জিনিস আপনি প্রকাশ করছেন আমার কাছে, যে আপনি ফুড প্যারাডাইজ থেকে সিসিটিভির ফুটেজও দেখছেন যে আপনার মোবাইলটা নেওয়া হয়েছে, যে বা যারা আপনি অভিযোগ করছেন
এই মানুষগুলা সারা বা সিসিটিভির ফুটেজ গুলো আপনার কাছে আছে কিনা এখন পর্যন্ত আমাদের একটু জানাবেন। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, এই ফুটেজটি আপনাদেরকে দেখাচ্ছি। চিহ্নিত করতে পেরেছেন কি? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ যারা মোবাইল নিয়েছে, আমি সিসিটিভি ফুটেজ আমি চিহ্নিত করেছি। নামগুলা প্রকাশ করুন। নাম ঠিক আছে, আপনার আর বক্তব্য আছে নি? দলের প্রতি, দলীয় নেতা কর্মীর প্রতি আপনার বক্তব্য আছে? আমি আমার বিশেষ করে দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী নগরবাসী সকলকে আমি এইটুকু বলবো যে আমার মোবাইল থেকে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এবং আমার বিরুদ্ধে তার ষড়যন্ত্রের প্রমাণ হচ্ছে এই সিসিটিভি ফুটেজ। আমি স্বাভাবিক কারণেই যে কোনো নেতার সাথে দু একজন থাকতে পারে, তার হাতে মোবাইল ছিল, মোবাইল দিয়ে ফটো উঠানোর জন্য দিয়েছি, কিন্তু তাকে নিয়ে যে দুজন নিয়ে বসে আলাপ করেছে এটা তাদেরই ষড়যন্ত্র। তারা কার ইশারায় এই ষড়যন্ত্র করেছে অবশ্যই সময়ের ব্যবধানে তা উদ্ঘাটন হবে। এবং আমি বিশেষ করে এই মোবাইল নিয়ে যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি যাচ্ছি। আপনি আপনার সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এ ব্যাপারে কথা বলেছেন কিনা? সাংগঠনিক কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন কিনা, বা আপনার দল আপনাকে সেই সাপোর্ট করবে কিনা? অবশ্যই আমি ইতিমধ্যে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি কে গৌস, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ওনাকে আমি অবহিত করেছি এবং তিনিও বলেছেন যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্য দেওয়ার জন্য, এবং আমি অবশ্যই সেটা আগামীকালকে আমি হয়তো প্রয়োজন যদি মনে করি আমার দলের হাইকমান্ডে লিখিতভাবে সেটার অভিযোগ দেব। আমি আগামীকালকে লিখিতভাবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবরে আমি এটা লিখিত অভিযোগ দেব, এবং আজকেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইসিটি একটি মামলা করব।